ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে নানা জাতি, নানা ধর্ম, নানা ভাষা রয়েছে, আর এই সব কিছুকে মিলেই আমরা একসাথে তৈরি হয়েছি ভারতীয়। আমরা সব উৎসব এখানে একত্রিত হয়ে পালন করে থাকি। আর সেই ভারতবর্ষেরই একটি স্টেট পশ্চিমবঙ্গ, আমরা তার জেলার মুর্শিদাবাদবাসী সাড়ম্বরে পালন করলাম পবিত্র ঈদের উৎসব। কিন্তু যে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের জেলার যে সম্প্রীতি ছিল তা বর্তমানে নষ্ট হয়ে যাচ্ছে। বিশ্বাসের বাতাবরণটা নষ্ট হওয়ার কারণ এক শ্রেণীর রাজনৈতিক ইন্ধন। নমস্কার, আপনারা দেখছেন টিভি24 বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা, আর আপনারা দেখছেন টিভি24 বাংলার বিশেষ অনুষ্ঠান হটসেট। হটসেটের এই বিশেষ পর্বে আমার সাথে রয়েছেন বিশিষ্ট নাট্যবিদ, নাট্য পরিচালক এবং বাংলা চলচ্চিত্র জগতের অতি পরিচিত মুখ প্রদীপ ভট্টাচার্য মহাশয়। নমস্কার দাদা, স্বাগত আপনাকে হটসেটের এই বিশেষ পর্বে। এই যে শুরুতেই যে কথাটা বললাম যে মুর্শিদাবাদ জেলার যে সম্প্রীতি ছিল তা নষ্ট হয়ে যাচ্ছে, বিশ্বাসের বাতাবরণটা নষ্ট হওয়ার কারণ এক শ্রেণীর রাজনৈতিক ইন্ধন। কতটা যুক্তিপূর্ণ বলে মনে হয় এই কথা? দেখো, মানুষ কোনোদিনই অশান্তি চায় না, সেই শান্তিতে বসবাস করতে চায়। কোনো জায়গায় কোনো সামাজিক কারণে তার প্রতিনিধিত্ব বেশি থাকে, কোথাও কম থাকে। কিন্তু বঙ্গদেশ এমন একটা দেশ যেখানে রেনেসাঁ তৈরি হয়েছে, ভারতবর্ষে কোথাও হয়নি। এখানে ধর্মীয় গুরুরা যারা জন্মেছেন তারা সম্প্রীতির কথা বলে গেছেন, সে চৈতন্যদেব থেকে আরম্ভ করে রামকৃষ্ণ দেব তো যত মত তত পথ বলে গেছেন। ফলে মানুষের জীবনে মনুষ্যত্বটাই এবং তার বিকাশটাই এই রেনেসাঁ চেয়েছে, এবং সেখানে যে সামাজিক মানুষগুলো এসছেন, সে আদিকাল থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র যারাই এসছেন সাহিত্যের ক্ষেত্রে, থিয়েটারের ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রে, তারা প্রত্যেকে কিন্তু একটাই, সেই বাংলার নিজস্ব যে সংস্কৃতি তার বিকাশের জন্যে কাজ করেছেন, সামাজিক বিকাশের জন্যে কাজ করেছেন, এবং সর্বোপরি মানুষের যে ইন্ডিভিজুয়ালিটি, যে মানুষ এবং মনুষ্যত্ব, তার বিকাশের জন্যে কাজ করেছেন। এখানে কোনো বিভাজনের ভেদরেখা কোনো দিনই ছিল না বলে এই ভাগাভাগিটাও কোনো দিন আমরা ফিল করিনি। আমার বাড়ির পাশে অন্য সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন বাস করেছেন, আমরা বিন্দুমাত্র করিনি। কিন্তু পাওয়ার, অর্থাৎ রাজনৈতিক পাওয়ার এবং অর্থ, এই দুটোর মিশ্রণে যে সমন্বয়কারী অধিকারবোধ তৈরি হয়েছে, বা যেটাকে বলা যায় আমি শাসন ক্ষমতা অর্জন করতে পারি, এই পারিটা এই বিভাজনের ভেদরেখাগুলো তৈরি করেছে, কখনো অর্থ দিয়ে, কখনো তার রাজনৈতিক মেধা দিয়ে। ফলে যেটা হয়েছে, মানুষকে ওই বলে না, 7 লাঠি ভাঙা যায় না, কিন্তু যদি ইন্ডিভিজুয়াল করে দেয়া যায়, তার মধ্যে ভয় ঢুকিয়ে দেয়া যায়, তাহলে সেই কাজটা করতে, অশান্তিটা তৈরি করতে অনেক সুবিধে হয়। যে বাতাবরণের মধ্যে আমরা আছি, অর্থাৎ আমি যে কথাটা বলতে চাইছি, দাঙ্গা শব্দটা যেটা ব্যবহৃত হয় দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করার জন্যে, কেবলমাত্র ভোটের পাওয়ার কেন্দ্রের জন্যে সেখানে ওটা ঘটানো হয়। ঠিক ঠিক, মানে ম্যানিপুলেট হয়ে মানুষকে ভোট পাওয়ারের জন্য একদম ক্ষমতা দখলের জন্যে এইগুলো লাগানো হয়। মানুষ কখনো চায় না তার পারিপার্শ্বিক অবস্থায় অশান্তি হোক।
সে আমরা হিন্দুই কিন্তু, হোক। এই ভোটের পূর্বে এক চিত্র দেখি, রাজনৈতিক নেতাদের মধ্যে তারা ভাষণ দিচ্ছেন, একে অপরের প্রতি অপশব্দ ব্যবহার করছেন বা রাজনৈতিক আঙুল তুলছেন, কিন্তু ভোট আর সেই জায়গায় যারা মাঠে ঝাঁপিয়ে পড়ছেন সাধারণ মানুষ কিন্তু কিন্তু ভোট পরবর্তী সিচুয়েশনে দেখি তারা কিন্তু প্রত্যেকেই একই জায়গায় রয়েছে, কিন্তু বিভেদ তৈরি হয়ে গেল শ্রেণীবদ্ধ কিছু মানুষগুলোর মধ্যে। তাই নয়? এগুলো 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 নির্ভর করে জীবন চর্চার উপরে। আমি কোন বাতাবরণে বড় হচ্ছে, আমার ওপর এই দেশের প্রভাব কেমন, আমার জীবন জীবিকা এবং পারিপার্শ্ব কেমন, আমি কেমন করে তাদের সঙ্গে সংযোগ রক্ষা করছি, কেমন করে যে সংস্কৃতি তৈরি হচ্ছে সেইটাকে আধার করে আমি কতটা তাদের মধ্যে আমার নিজের উপস্থাপন করছি, সেইটা নির্ভর করে শিক্ষা, স্বাস্থ্য, অধিকারবোধ, ভারতবর্ষের সংবিধান ইত্যাদি ইত্যাদিকে কেন্দ্র করে। তো সেই শিক্ষাটার যখন ফাটল ধরিয়ে দেওয়া যায়, শিক্ষাকে গোড়া থেকে কাটা হয়, তখন একটা অশিক্ষাজনিত কারণেই এই কাণ্ডগুলো ঘটিয়ে দেওয়া যায় খুব সহজে মানুষের বিশ্বাসকে ভিত্তি করে। এই মানুষের বিশ্বাস এইভাবে অর্জিত হয় নানা পন্থা দিয়ে, সেটা মিডিয়া হতে পারে, শুনে হতে পারে, অনেক কিছু দিয়ে। আমরা যদি এখন এই মুহূর্তে যা দেখছি ছবি, পশ্চিমবঙ্গে তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস, চারটে এই দল রয়েছে। সেক্ষেত্রে দেখছি যে যখন ঈদের উৎসব, আমরা এই মুহূর্তে মুর্শিদাবাদে দেখলাম যে জায়গায় জায়গায় ইফতার পার্টি, এই সমস্ত বিষয়গুলোর জন্য একটি পার্টিকুলার দল অনেকটা বেশি আগ্রহ দেখালো, কিন্তু অপর দলগুলো সেরকম আগ্রহ দেখালো না। এটা কি বিভাজন তৈরি করলো? কেন করতে যাবে বলুন দেখি? ধর্ম আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু সেটা তো রাজনৈতিক মহলে প্রভাবটা ফেললো। প্রভাব ফেলছে, তারা জোর করে এই বিষয়গুলোকে ঘটিয়ে এটা মিডিয়াতে প্রকাশ করছে, যাতে এক ধরনের বিশ্বাস সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার করে, বাতাবরণ নষ্ট করে, সম্পর্কগুলো খণ্ডিত হয়। এইতে খুব সুচতুরভাবে করানো হচ্ছে, তাই হচ্ছে, না হলে তো হওয়ার কথা নয়, এর আগে তো হয়নি কখনো। আমরা এরপর কিন্তু দেখতে পাবো যে আগামীতেই রামনবমী চলে আসছে। এবার যারা মনে করুন পার্টিসিপেট করলো না এই ঈদের এই উৎসবে, সেই মানুষগুলো কিন্তু এবার রামনবমীতে ঝাঁপিয়ে পড়বে শুধু এটা দেখানোর জন্যই যে আমরা ঈদের থেকেও বড় উৎসব। এই একটা রাজনৈতিক মহলের মধ্যে আলাদা একটা ধর্মের আলাদা উৎসবকে মানে অবলম্বন করে এটা কোন পর্যায়ে ফেলতে চাই? আমার বয়স 73, আমার এই বহরমপুরে আমার বেড়ে ওঠা, আমার বাড়ির পাশে মসজিদ, আমার বাড়ির পাশে মুসলিম পাড়া, সারাউন্ডিং। আমার ছোটোবেলা থেকে বেড়ে উঠে এবং দুর্গাপুজো থেকে আরম্ভ করে কোনো উৎসব পালন করতে বিন্দুমাত্র দ্বিধা হয়নি। আজকে মিডিয়া, অমুক রাজনৈতিক দল, তাদের যে ভাষণ এবং যে প্রকাশ, তাতে আমাকে দ্বিধায় ফেলছে, আমি কি ওখানে যাব? অথচ আমার পাশে যখন ঈদ পালিত হচ্ছে, আমার ছোট্ট পুচকে ছেলে সেখানে ঈদের উৎসবে তাদের যে সংস্কৃতি চর্চার যে ক্ষেত্রটা তৈরি করে, সেখানে গিয়ে নাটক করে এসছে অবলীলায়, এবং তাদের সাময়িক এঁকেছে, কোনো অসুবিধা নেই তো। আর আমি নিজে, আমার নাম প্রদীপ ভট্টাচার্য, তাহলে ভট্টাচার্য বামুন, তাহলে আমার জাত যাওয়ার কথা, আমার জাত কোনো দিন যায়নি, আমার জাত একটাই, তার নাম মানুষ। তা মানুষের সঙ্গে মানুষের মিলনের কথা প্রত্যেকটা সুস্থ সংস্কৃতিবান মানুষ, অন্তত পশ্চিমবঙ্গে, পশ্চিম নয় বঙ্গে
বঙ্গের যে ইতিহাস সেটা মিলনের ইতিহাস, সেটা লালনের ইতিহাস। একদম তাই। সে- অর্থাৎ আমরা সেখানে যে আমরা পড়ে জোর এসেছি, করে রাখি বন্ধন থেকে শুরু করে সমস্ত উৎসবে ভ্রাতৃত্বের বন্ধন। আমরা এক। জীবনের হ্যাঁ, রামনবমী এরকম করে পালন করতে আমরা জীবনে দেখিনি। একদম তাই। রামনবমী যে কোনো এরকম বিরাট একটা উৎসব আমরা জীবনে দেখিনি। উত্তর ভারতে হয়তো হয়েছে, হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে হয়নি। হুম। পশ্চিমবঙ্গে পয়লা বৈশাখ। একদম। এই এই উৎসবগুলো আলাদা আলাদা করার, মানে বড় করে বর্তমানে যে উঠে আসছে আলাদা করে, এটা কি মনে হয় যে আমরা কিন্তু দেখতেও পাচ্ছি যে প্রত্যেকটা দলকে, মানে আজকে আমি যদি রামনবমী পালন করছি তার মানে আমি বিজেপি করছি, এরকম ধরনের মানুষকে আইডেন্টিফাই করিয়ে দেওয়া এগুলো হচ্ছে। রাজনৈতিক দলগুলো ডেলিভারেটলি মানুষকে কতটা কমজোর করছে নাকি মানুষ করছেই তো, তার বিশ্বাসে আঘাত হচ্ছে। আমি আরেকটা কথা বলি, যে পশ্চিমবঙ্গ শিক্ষার জায়গায় সারা ভারতবর্ষে পথপ্রদর্শক ছিল, এই বঙ্গে সরকারি লেভেলে প্রায় 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, প্রাইমারি স্কুল। তার মানে প্রাইমারি শিক্ষার যে বাতাবরণটা এতকাল ধরে একটা ওই ছোট পৌধাকে জল সিঞ্চন করে তার বড় হওয়ার বিকাশের রাস্তাটা খুলে দিচ্ছে, সেইটাই তো বন্ধ হয়ে গেছে। ফলে অশিক্ষা, কুশিক্ষা, হাতে কাজ নেই, বেকারত্ব, তখন সে কি করবে? তার ফুর্তির জন্যে মেলা খেলা এই সবে। আপনার কথাকে উল্লেখ করে আমি জানতে চাই যে মানুষ যে ম্যানুপুলেট হচ্ছে, বা আমি বলি যদি এই যে আমাদের তাহলে কাজের অভাবে মানুষ কি ভাবছে যে কোনো রাজনৈতিক দল, সেটা যে কেউ, ওনারা হয়তো সাধারণ মানুষ হয়তো বিচারও করছে না আমি এই উৎসব পালন করছে না, কোনো পার্টিকুলার কোনো দলের সাথে থাকলে আমার কিছু খ্যাতি হবে অন্যরকম ভাবে, না কিছু সাশ্রয় হবে, কিছু না কোনো রকম ভাবে টাকা পয়সায় আমি উন্নতি লাভ করবো, কি ভেবে মানুষ ম্যানিপুলেট হচ্ছে। এখন এই মানুষ কাজ করতে চায়, নিজের পেট পালন করতে চায়, সেখানে কাজ নেই। আমি এই জায়গাতেই আমি 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 বলছি, তার বড় প্রমাণ হচ্ছে লালগোলা লাইনের লালগোলা প্যাসেঞ্জার। আমি ডেলি প্যাসেঞ্জারই করি লাস্ট 45 ইয়ার্স। মানে আমার কলকাতায় কোনো বাড়ি ছিল না, আমি বহরমপুর থেকে সিনেমা বলো, থিয়েটার বলো, আমার পড়াশোনা বলো, সবটা এই ট্রেনের যাতায়াত। আমি এই রকম বীভৎস ভিড় কখনো দেখিনি। প্রত্যেককে জিজ্ঞেস করছি, হয় তারা ফিরছে আর না হলে তারা যাচ্ছে। ওঠাতেও আমাদের ট্রেনে ওঠাতেও লালগোলা থেকে ভর্তি হয়ে বহরমপুরে ঢুকছে, ট্রেনে ওঠা যায় না। আবার শিয়ালদা থেকে কাতারে কাতারে লোক দেখি তারা ফিরছে, কাতারে কাতারে, এবং শ্রমিক, এবং তারা ভিন রাজ্যে যাচ্ছে, সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করছে। তো তার মানে এটা এবার যখন ফিরছে, বাদবাকি যে রেস্ট ছেলে মেয়েগুলো থাকছে তারা কি করবে? তাদের সামনে কি আছে? তাদের সামনে তারা 25শে বৈশাখ পালন করতে তারা আর অভ্যস্ত নয়, কারণ ওইটার জন্যে একটু শিক্ষা দরকার, একটু স্কুলের শিক্ষা দরকার, স্কুলের এগিয়ে আসার দরকার। সেইখানে ওইটাই হচ্ছে না। হচ্ছে কি, হয় দুর্গা পুজো, নাহলে ঈদ, নাহলে অমুক রামনবমী, এই সবে তাদের মাতোয়ারা। এবং লক্ষ্য করলে দেখা যায়, আমি যেখানে থাকি সেখানে দেখা যায় যে একটি ক্লাব, যে ক্লাব আগে প্রত্যেকের সেবায় নিয়োজিত হতো, সেই ক্লাবগুলো এখন পুজোতে মেতেছে। হনুমান পুজো এর সামনে আসছে, কদিন আগে এই বাসন্তী পুজো, এই তারপরে
এইরকম পুজোর এত particular আলাদা আলাদা পুজো আমরা এত দেখিনি। দেখিনি, না, এবং হ্যাঁ, দেখিনি। এবং সেখানে তারস্বরে মাইক, তারস্বরে বাজনা এবং তারস্বরে বিসর্জন, ঠিক এবং তার আধিক্য, কোন মানুষ হার্টের রুগী বাজনার চোটে, সে ভয়ের চোটে কোনো কথা বলতে পারে না। এখন সেই এই যে সংস্কৃতির চর্চা, এটা আমি আমার 73 বছর বয়সে এই রকম বিশৃঙ্খল একটা জনপদ বহরমপুর কলকাতার পরেই একটা পীঠস্থান ছিল সংস্কৃতি। সংস্কৃতির বিভিন্ন রাজনৈতিক অন্দরমহল থেকে যে কথা উঠে আসছে বারবার করে, যে রাজনৈতিক মহল দ্বারাই কিন্তু চালিত হচ্ছে শিল্প জগৎ, এই কথাটিকে কতটা সত্যি মনে করেন? না, এটা রাজনীতি শিল্প জগৎকে কন্ট্রোল করবে যখন রাজনীতিও বাজারি হবে এবং বাজার সংস্কৃতির ডেভেলপমেন্ট হবে, যে সব কিছুই পণ্য, তখন সংস্কৃতিটাও পণ্য হিসেবে তারা গণ্য করবে। কারণ এটার মধ্যে দিয়েও মুনাফা আছে, এটার মধ্যে কোনো আদর্শগত জায়গাটাই ধ্বংস করতে চায় এই কারণে, কারণ ওই আদর্শ একটা মানুষ থেকে আরেকটা মানুষ থেকে আরেকটা মানুষের সম্পর্ক গড়ে তোলে, ফলে একটা শান্তির বাতাবরণ তৈরি হয় সংস্কৃতির মধ্যে দিয়ে। সেইটা বিনষ্ট করতে পারলেই ইন্ডিভিজুয়াল মানুষ মারপিট করে মরবে, সেটা যে কোনো অজুহাতে। একটা উচ্চ পদের জন্য একটা শিল্পীর এ ধরনের ব্যবহার কতটা গ্রহণযোগ্য বলে মনে করেন আপনি? না, সেইটা নির্ভর করবে শিক্ষার উপর। সেই শিল্পী যদি শিক্ষিত না হয়, আপনাকে ইন্টারাপ্ট করবেন, আপনি শিক্ষিত বলতে এই জায়গাটা, কারণ আমরা কিন্তু বর্তমানে যা দেখে আসছি যে এই যে শিল্পী যাদের কথা আমরা এই মুহূর্তে নাম না নিয়ে বলছি, যে তারা একটা পদে রয়েছেন, তারা কিন্তু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত কিন্তু মানবিকতায় শিক্ষিত নয়, কারণ তারা নিজের ব্যক্তিগত স্বার্থে, নিজের পুষ্টির জন্যে অপরের শান্তি নষ্ট করছে। তারা মনে করছে যে আপনি বাঁচলে বাপের নাম, অর্থাৎ আমি তো বাঁচি, অন্যেরা কি করছে না করছে আমার দেখে দরকার। কিন্তু প্রকৃত সংস্কৃতি চর্চার নামই হচ্ছে অপরেও যেন সুন্দর থাকে, আমি যেমন সুন্দর থাকবো অপরেও যেন সুন্দর থাকে, ভালো করে বাঁচে। ফলে এক জায়গায় দর্শিত হয়ে কোনো মেয়ে ছটফট করছে অথচ আমার মনটা কাঁদছে না, এটা অমানবিক। এইখানে মানুষটার মানুষ থাকে না, অর্থাৎ মানুষ থাকতে গেলে তার বিচারবোধ থাকতে হবে, আর বিচারবোধ তৈরিই হয় শিক্ষা থেকে। অর্থাৎ শিক্ষা তাকে তৈরি করে ওই বিচারবোধ নিয়ে সিদ্ধান্ত নেবার, এবং সিদ্ধান্তটা সুন্দর হতে হবে, তবেই সে সামাজিক। ঠিক। আপনি এক্ষুনি একটি কথা বললেন উদাহরণস্বরূপ হিসেবে, যে কোনো এক জায়গায় কোনো এক মেয়ে ধর্ষিত হচ্ছে, আপনার মনে যদি সে ব্যথাটা না হয়, তাহলে আপনি কি মানুষ হলেন? আমরা শিল্পীদের কাছ থেকে সাধারণ মানুষেরা আশা করে থাকি যে শিল্পীরা তাদের কাজ দিয়ে সেই জায়গাগুলো সমাজের তুলে ধরবে। তো এই মুহূর্তে যে আমাদের বহরমপুর বা মুর্শিদাবাদ জেলায় যে রাজনৈতিক মহলের যে তাণ্ডব বলবো আমি কথাটির জন্য, যে সাধারণ মানুষকে ঝাঁপিয়ে পড়ছে, কে কোথায় কি করছে নিজেরাও জানে না, এই পরিস্থিতিগুলো তুলে ধরার দায়বদ্ধতা কি আপনাদের ওপরে বর্তমান হচ্ছে না? নিশ্চয়ই। কি করণ? এর মধ্যে সংস্কৃতির দায় সব থেকে বেশি, তাদের মাঝখানে যেতে হবে। নাটক হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, বিভিন্ন মোড়ে। কিছুদিন আগেও আপনারা দেখবেন যে এখানে অভয়ার লেভেলে সমর্থন জানিয়ে এখানে রাত জেগেছে মানুষ। তো মানুষ আছে, সব মানুষই
স্বার্থপর হয়ে যায়নি, একেবারেই তাই। এবং হয়ে যাওয়া খুব মুশকিলের আছে। এটা রাজনৈতিক নেতারাও জানেন, রাজনৈতিক দলগুলোও জানে। আবার কিছু কিছু শিল্পীকেও দেখা যাচ্ছে যে তারা বুদ্ধিজীবীর তকমা নিয়ে কোনো রাজনৈতিক দলের সাথে ভিড়ে যাচ্ছেন এবং সেখানে সঠিক আর ভুল বিচার করার ক্ষমতা তারা না, রাখছেন না, 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 একেবারেই রাখছে না। এটা কি শিল্পীর অপমান নয়? না না, এ শিল্পী টিল্পী তখন দেখা যায় সেই মানুষটা নিজের স্বার্থ রক্ষার্থেই ওই জায়গায় পৌঁছচ্ছে কিছু অ্যাচিভ করার জন্যে, অর্থাৎ অন্যকে টপকিয়ে সে কিছু অ্যাচিভ করার জন্যে। এটা তো স্বার্থবাদিতা। এইটে শিক্ষা তৈরি করে না। শিক্ষা যেটা তৈরি করে, আমি একটা উদাহরণ দিই। নেলসন ম্যান্ডেলার একটা বিখ্যাত কথা আছে, সাউথ আফ্রিকার ইউনিভার্সিটির গায়ে লেখা, কোনো দেশকে এখন গোলা কামান বন্দুক এই দিয়ে ধ্বংস করার দরকার নাই। সেই সভ্যতা সেই জাতিকে খতম করা যায় যদি তার শিক্ষার গোড়াটা কেটে দেওয়া হয়। একেবারেই তাই। শিক্ষা মানে কিন্তু আমি কেবল একটি কথা। পুঁথিগত শিক্ষার কথা বলছি না, আমি বলছি নৈতিকতার যে শিক্ষা তৈরি করে, যে শিক্ষা আদর্শবান হয়ে উঠতে। দেখুন তার ফলে হয়েছে কি, এই যে যতগুলো নোবেল প্রফেশন, শিক্ষক বলতে আমরা যা বুঝতাম, আজকে আমরা শিক্ষক সম্পর্কে সেই ধারণা পোষণ করি যে শিক্ষক ভাড়া পাওয়া যায়। শিক্ষক কোনোদিন ভাড়ায় কাজ করবে? ডাক্তার সে সেকেন্ড ভগবান, অর্থাৎ অন্যের জীবন দেয়। আজকে হাসপাতালগুলো, আজকে অন্যান্য অবস্থাগুলো, একটা লোক অসুস্থ হলে সে নিঃস্ব হয়ে মারা যাবে, তার প্রেসক্রিপশন, তার তার যে অবস্থা, সে হাসপাতালে আর সেই পরিষেবা নেই। ফলে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, মানে এই যে আপনি বলছেন আপনারা যে বড় হয়েছেন, বেড়ে উঠেছেন যে সময়, সেই সময়ে যে রাজনৈতিক মহল ছিল, সেই সময় আমার ধারণা অনুযায়ী বামপন্থীর রাজনৈতিক মহল ছিল। শুধু বামপন্থী নয়, আমরা এমন লোক দেখেছি, এমন লোক মাথা নিচু হয়ে আসতো এই শহরেই এমন সমস্ত কংগ্রেসি লোক বাস করেছিলেন। আমরা তো বামপন্থী বাতাবরণে বড় হয়েছি, কিন্তু কংগ্রেস করতেন, সেখানে বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের একটা লড়াই ছিল, কিন্তু তাদেরকে দেখলেও আমাদের মাথা নিচু করে হয়ে যেত। এই কারণটা, তারা তাদের যে নীতিগত আদর্শগত জায়গায় যে স্যাক্রিফাইস এবং তাদের যে ব্যবহার সামাজিক জায়গায়, ফলে আমি অন্য দলের হয়েও, অন্য ফিলোসফির লোক হয়েও তার কাছে কিন্তু মাথা নত হয়ে আসতো। এরকম উদাহরণ প্রচুর, কারণ তার ত্যাগ, তার নিষ্ঠা, তার মানুষের মঙ্গলের জন্যেও সে একটা পথ ধরছে। এই যে এতটা ফারাক, যে সেই সময়কার এখনকার সময় পরিষেবাগুলোর, এইগুলো নিয়ে কি করা উচিত বলে মনে হয়? করা উচিত, মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনের জায়গা হতে হবে। মানুষ তো এখন আর প্রশাসনের এই জায়গাগুলো, উচ্চ স্তরের এই জায়গাগুলোকে বিশ্বাস করতে পারে, বরং করে দেয়া হচ্ছে রাজনীতিগতভাবে, শিক্ষাগতভাবে একটা ছোট্ট গণ্ডির মধ্যে এককভাবে মানুষকে আটকে দিচ্ছে, যে তুমি এইটা দিয়ে এই নাও চুষি কাঠি, এই নাও এইটা নিয়েই তুমি সারাদিন ব্যস্ত থাকো, খেলো, অন্যের দিকে তাকিও না। অন্যের সঙ্গে ইন্টারাকশান না হলে, দেখো খেলার মাঠ কমে গেছে। সংস্কৃতির ক্ষেত্র বলতে একমাত্র রবীন্দ্র সদন, সয়দাবাদ, এই যে বিরাট অঞ্চলটা, এখানে কোনো সংস্কৃতির মানে আরেকটা কেন্দ্র হওয়া উচিত, সেইটা নেই। ফলে সমস্তটাই মুর্শিদাবাদের ভবিষ্যতের শিল্পীদের, মুর্শিদাবাদের যে শিল্পীরা রয়েছে তাদের ভবিষ্যৎ কি? খুব খারাপ। এবং খারাপ মানে এখন তো তাও
যোগাযোগ ব্যবস্থা অমুক তমুকের জন্যে তারা শিফট করছে কলকাতায়। কিন্তু তারা তো নিজেদেরকে কলকাতার বাসী হিসেবে বলতে এখন অনেকটা ভালো পায়। ভালো পায়, কিন্তু আমরা আমার কথা দিয়েই আমি বলতে পারি, আমি কখনো কলকাতার হতে চাইনি। কারণ আমি মুর্শিদাবাদের বৈভব দেখেছি, আমি মুর্শিদাবাদের বেড়ে উঠেছি আমার শৈশব থেকে। ফলে আমার একটা জেদ কাজ করেছে, আমার এখানে যে আমার যা সম্পদ আছে, আমার যে সম্পর্ক গ্রাম থেকে গ্রাম জায়গায় আছে, এটা আমি কলকাতার সঙ্গে টেক্কা দিতে পারি। আমি আমার থিয়েটার বলো, সঙ্গীত বলো, পেন্টিং বলো, আমি সেই মাপের তৈরি করে আমার এইটাকে একটা বিশেষ রূপ দিতে আমি চাই। আমি দুটো উদাহরণ দিই, এসে গেল যখন, না দিয়ে পারছি না। একজনের নাম যা দেখে আমরা বড় হয়েছি, যেমন ধরো কলকাতাতে নবান্ন তৈরি হয়েছে, কলকাতাতে নীল চাষের ওপর নীল বিদ্রোহ তৈরি হয়েছে। তৎসত্ত্বেও আমার এখানে ঋত্বিক ঘটক কেন কলেজে পড়তেন, কুমার রায় কেন কলেজে পড়তেন, চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের সূর্য সেন তিনি কেন কলেজের ছাত্র। ফলে এত ঐতিহ্য, ফলে বাসু ভট্টাচার্য, তিসরি কসম, তিনি এখান থেকে বম্বে, কলকাতা থেকে বম্বে, এই অরুণ ভাদুরী ক্লাসিক্যাল গানে, তো শেখর গাঙ্গুলি যাত্রার, মনীষ ঘটক যে 5 জন রবীন্দ্রনাথকে অস্বীকার করেছিলেন সেই কবিদের মধ্যে মহর্ষেতাদি। তো আমি বলছি যে এই ঐতিহ্য ছেড়ে কেন যাব অন্য জায়গায়? ফলে আমার কাজ হচ্ছে এখানে। ফলে আমি একজনকে দেখেছি যে মাথা উঁচু করে থিয়েটারের ক্ষেত্রে ভগীরথ হয়ে কলকাতার সঙ্গে লড়াই করেছেন, তার নাম হরিমাধব মুখোপাধ্যায়। মুর্শিদাবাদের শিল্পীদেরকে নিয়ে পরিকল্পনা কি রয়েছে? সরকারের কাছে কোনো আর্জি? আর সরকারের কাছে আর্জির থেকে আমি বলবো যে বড় শিল্পী হয়ে উঠতে গেলে আগে নিজেকে, কর্ম, নিজের আদর্শ, নিজের চর্চা, সেই শিল্পটার সম্পর্কে তোমার ডিভোশন, এটা তৈরি করো। ন্যাচারাল ওয়েতেই তোমার আপলিফমেন্ট হবে। আরেকটা কথা না বলে পারছি না, উৎপল দত্তের নাটকে হাতে করি বহরমপুরে, এটা অনেকেই জানে না। হ্যাঁ হ্যাঁ, এই জেলখানায় ওনার বাবা, এই জেলটা তখন রোগীদের সেবা শুশ্রূষার জেল ছিল, অ্যাসাইলাম ছিল। সেইখানে উৎপল দত্তের বাবা জেলার ছিলেন, প্রধান কমান্ডেন্ট। তখন ইন দ্য ইয়ার 1935 উৎপল দত্ত কলেজিয়েট স্কুলে পড়তেন 5 ক্লাসে। আমি যেহেতু উৎপলদার অন্যতম একজন ছাত্র, তার কাছে 1.5 বছর নাট্য শিক্ষা করেছি, গপ্প শুনেছি। ওনারা এখানে থাকতেন, এখানে কাপড় টাঙিয়ে তাদের নাটকের রিহার্সাল ইত্যাদি। পরবর্তীকালে যখন এই 29 তারিখ উৎপল দত্তের জন্মদিন গেল, আমাদেরই ফ্র্যাটার্নিটির কোনো একজন বর্ষিয়ান নাট্যশিল্পী উৎপল দত্তের অ্যাক্টিং, উৎপল দত্তের জন্মদিনে কোনো এক বড় পত্রিকায় বললেন উনি ভাড়ামো দিয়ে কমিউনিস্ট হিসেবে নিজেকে প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদ করছি সেই কথার কারণ এটা ডেলিভারেটলি ওই যারা দাঙ্গা লাগায় তাদের যে কৌশল এবং তাদের যে পরিকল্পনা যে হিন্দু মুসলমান
করে তুলব, এইটা এক ধরনের ইন্ধন। বামপন্থা কখনো কোনো ইজম মরে না। আজকে সন্ধ্যায় আমি শেষ প্রশ্ন করি, এই যে অনুষ্ঠানের শুরুতেই সম্প্রীতি নিয়ে কথা বলছিলাম, যে বিশ্বাসের বাতাবরণ নষ্ট হয়ে গেছে প্রায় এক শ্রেণীর রাজনৈতিক ইন্ধনের কারণে। সম্প্রতি কি বার্তা দেবেন আমাদের দর্শক বন্ধুদের জন্য? শুধু এই কথাই বলবো জোরাত করে, মুর্শিদাবাদ এমন একটি জেলা, যে জেলা কারোর ঘরে যেতে, যে কোনো সম্প্রদায়ের ঘরে যেতে, এক মানুষ থেকে মানুষ, এইটাই বড় পরিচয় হয়েছিল। অন্য কোনো জাত পাত ধর্ম আমরা কোনোদিন মানিনি। দয়া করে মানুষের নিরিখে মানুষকে বিচার করুন, ধর্ম দিয়ে নয়। শুধু আরেকটা কথা বলি, যে ভোট আপনার জীবনে আসবে যাবে, ক্ষমতায়ন একটা দল আসবে আরেকটা দল যাবে, কিন্তু আপনার পাশাপাশি বেড়ে ওঠা লোকটা যদি আপনার কেবল ধর্মাচরণের কারণে চলে যায়, সারা জীবন সেই মুখ দেখাতে পারবেন তো? অনেক ধন্যবাদ দাদা, আপনার মূল্যবান সময় আমাদের TV24 বাংলা দেওয়ার জন্য। দর্শকরা আজ অনেক কথা জানতে পারলেন আমাদের সংস্কৃতি দুনিয়া সম্পর্কে। সম্প্রীতির বার্তা উনি ছড়িয়ে দিয়েছেন। ওনাকে আমরা আগেও সম্বোধন করেছি মুর্শিদাবাদের আইকন হিসেবে। আপনি আপনার কাজ নিয়ে এইভাবেই উজ্জ্বল হয়ে থাকুন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সবাই নমস্কার।